আমার পাশে উপস্থিত আমাদের দলের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, আমাদের প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য মহোদয়, আমার প্রিয়, আমরা সবাই জানি যে এই বৈশ্বিক মহামারী, যেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সারা পৃথিবী আজকে চিৎকার করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মতামত, বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে। অর্থনীতির উপর আঘাত এসেছে, সামগ্রিকভাবে আমাদের মানব সভ্যতা একটা চ্যালেঞ্জের মুখে। স্বাভাবিকভাবেই 130 কোটির উপরে মানুষ যে দেশে বাস করে, একটা গণতান্ত্রিক, পৃথিবীর শ্রেষ্ঠ এবং বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এবং সেই সঙ্গে আমাদের ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্য, আমরা সবাই, আপনারা সহ, এই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা আপ্রাণভাবে করার চেষ্টা করছি। এই বিপন্ন সময়ে স্থান, কাল, পাত্র, এই জিনিসগুলো চিন্তা করে আমাদের সবাইকে যাতে রক্ষা করা যায় এবং যতটুকু সম্ভব আমাদের কর্তব্যের মধ্য দিয়ে, করণীয় কাজের মধ্য দিয়ে আমরা যাতে মানুষকে রক্ষা করতে পারি এবং সেই সঙ্গে মানুষের চাহিদা, দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে পারি, সেই জন্য আমরা দলীয়ভাবে এবং আমাদের সরকার, সে কেন্দ্রীয় হোক, রাজ্যের হোক, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে এবং এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে মন্ত্রিসভা, জনপ্রতিনিধিরা, আমাদের পার্লামেন্টের যারা প্রতিনিধি আছেন তারা সবাই মিলে এবং সর্বসমর্থন মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাসক বিরোধী, এটা এই বিপন্ন সময়ে আলাদা করে চিন্তা না করে আমরা সবাই আমাদের দায়িত্ব, কর্তব্য যথাসম্ভব পালন করার চেষ্টা করছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় যে, বিশেষ করে আজকে যে প্রসঙ্গে আলোচনা করতে চাইছি আপনাদের কাছে, সেটা হচ্ছে একটা প্রতিবেদন ঘিরে যে একটা ভাষা অভিযোগ করে সরকারের ভাবমূর্তিকে টার্নিশ করার বা ক্ষুণ্ণ করার কোনো প্রমাণিত তথ্য ছাড়াই যে প্রচেষ্টা, এবং এটাকে আমরা হয়তো ইয়েলো জার্নালিজম বলি, সেই জিনিসগুলো জনসাধারণের জ্ঞাতার্থে আমাদের প্রকাশ করা প্রয়োজন। ছিল বেআইনিভাবে ক্রিমিনাল ও দপ্তরের মামলা থাকা সত্ত্বেও অন্যান্য আধিকারিকদের বাদ দিয়ে তাকে ডিজিপি পদে নিযুক্ত দেওয়া হয়েছিল। তিনি ছিলেন বামফ্রন্টের ব্লু আইড ম্যান বা বয়, যেই বলি, বয় তো না। তার প্রমোশনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ ছিল এবং সে কারণে তাকে ডিজিপি পদ থেকে সরিয়ে আইজিপি করা হয় এবং তিনি স্বাভাবিকভাবে চাকরির মেয়াদ শেষ করে চলে যান। এতে আমাদের কারো তা প্রভাবিত হওয়ার কোনো ব্যবস্থা নেই বা অবস্থান সেভাবে থাকা উচিত না। ওয়াইপি সিং, মুখ্যবাস্তুকার সুনীল ভৌমিকের ক্ষেত্রে মারাত্মক অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেটা আদালতই সিদ্ধান্ত নেবে তারা দোষী কি নির্দোষ। আমাদের ব্যবস্থায় আপনারা যেমন একটা স্তম্ভ, বিচার ব্যবস্থা একটা স্তম্ভ, প্রশাসন একটা স্তম্ভ, এইভাবে 4টে স্তম্ভের উপর তো আমরা দাঁড়িয়ে আছি। কোনোটাই দুর্বল হোক কেউ চায় না, আমরাও চাই না। তারপরে ওয়াইপি সিং এর ক্ষেত্রে, ওয়াইপি সিং টিপিএসসি চেয়ারম্যান ছিলেন, তাকে এই দায়িত্ব ছেড়ে দিতে বলা হয়, কিন্তু তিনি পদত্যাগপত্র জমা দেননি, তাই 8 মাস পর্যন্ত কোনো নিযুক্তি দেওয়া যায়নি। তারপর সরকার শ্রী জগদীশ সিং নামে একজন সৎ আইএফএস অফিসারকে টিপিএসসি চেয়ারম্যান পদে নিযুক্তি দেয়। তিনি এমন একটা ব্যবস্থা গ্রহণ করেন যার মাধ্যমে এখন সঠিক ও স্বচ্ছভাবে নিযুক্তি চলছে। আমরা প্রতিদিনকার অভিজ্ঞতা দেখেছি। আমার এখানে
অনেকে ভাবেন যে আমাদের সরকার আমাদের লোক পাবে। আমি স্পেসিফিক উদাহরণ নিয়ে বলতে পারি, পাইনি। দায়িত্বে আছে এমনও লোক রিটেন পাস করেছে কিন্তু ভাইভাতে পাইনি। তার ক্ষোভ বিক্ষোভ থাকে, সেটা আমরা দেখি, আমরা বোঝানোর চেষ্টা করি, কিন্তু পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে সেই কাজগুলো চলছে। অংশুমানদের বদলি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এটা সম্পূর্ণ প্রশাসনিক কারণে করা হয়েছিল। জেআইসি এর শীর্ষ পদে সবসময় আরো সিনিয়র অফিসার থাকেন, কমপক্ষে অতিরিক্ত পিসিসিএফ মানে শ্রী দেকে জেআইসির আউটসোর্সিং কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। জেআইসির যারা আউটসোর্সিং করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তিনি কি করেছেন, কারণ কোম্পানিগুলি কর্মীদের বহু মাসের বেতন দেয়নি, এছাড়া অন্যান্য কোম্পানি যারা ছিল তারা বেআইনিভাবে কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে। অংশুমান দেখে বলা সত্ত্বেও তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র একটা শোকজ নোটিশ দিয়েছিলেন। এতে তো আমাদের কারো গাত্রদাহ হওয়ার কারণ নেই। এরা সিপিএম এর সমর্থকদের বেশি নিযুক্ত করছিল, এক পেশে মনোভাব নিয়ে চলছিল, এইভাবে সমস্ত প্রক্রিয়াটাকে ওরা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল এবং শক্ত হাতে প্রশাসনিকভাবে সেটাকে মোকাবেলা না করে অংশুমান দে একটা শোকজ দিয়ে তাদেরকে তার দায়িত্ব খালাস করেছিল। তো যাই হোক, গুঞ্জা সনবরকে বদলি করে দেওয়ার উদ্দেশ্যে এসব শর্তাবলী অস্বাভাবিকভাবে পরিবর্তন করা যায় না, সেটা জানা থাকা প্রয়োজন। কারণ এই বিপন্ন সময় এই সমস্ত ভিত্তিহীন এবং অসত্য তথ্য দেওয়ার অর্থ হচ্ছে জনমনে বিভ্রান্তি তৈরি করা। যদিও আমরা জানি, কারণ বিদ্যুৎ কোম্পানির টেন্ডারে দেবনাথ মহোদয় অংশগ্রহণ করেছিলেন, তার কোনো ফার্ম অযোগ্যতার কারণে সফল হয়নি, কিন্তু তার জন্য তিনি পুরো প্রক্রিয়াটাকে দোষারোপ কি করে করেন? এটা তো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এবং অন্যান্য করদাতারা যাতে প্রতিযোগিতামূলক দর দিয়ে থাকেন, এই টেন্ডারকে দোষারোপ না করে সেক্ষেত্রে সেই প্রতিযোগিতার নিয়মাবলী পালন করেই তাদেরকে কাজ পেতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো স্থানীয় দরদাতাদের অগ্রাধিকার দেওয়া হয়নি এমন কোনো নির্দিষ্ট ঘটনার কথা তিনি সেখানে এই লেখাতে উল্লেখ করেননি, করতে পারেননি। তো যাই হোক, ইতিমধ্যে স্থানীয় ভেন্ডারদের দিয়ে আমরা ট্রান্সফরমার সরকার মেরামত করাচ্ছেন, লাইনের মেরামত কর্মীদের দিয়ে করা হয় স্থানীয় দরদাতার মাধ্যমে। তুলনামূলক বড় প্রকল্পগুলো যেগুলো আছে ওপেন বিডিং এর মাধ্যমে করা হয়, তাহলে স্থানীয় দক্ষ অদক্ষ কর্মীদের সেখানে ব্যবহার করা হয়। আর বহু ক্ষেত্রে স্থানীয়ভাবে সাব কন্ট্রাক্ট দেওয়া হয়। আমরা একটা এলাকা চালাই, আমরা জানি বাইরের কেউ টেন্ডার পেলেও কাজ করেন স্থানীয় মানুষরা, একটা পার্সেন্টেজ হয়তো তারা পান, এবং সেখানে কর্মী হিসেবে অদক্ষ দক্ষ সমস্ত শ্রমশক্তি রাজ্যেরই সেখানে ব্যবহার করে। রাজ্যের মার্কেটে টাকা আসে, তাতে লাভবান হয় রাজ্যের সাধারণ মানুষ, শ্রমিক এবং যুবকের। তো সেখানে এবং ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও তারা বাইরে থেকে টেকনিক্যালি এক্সপার্ট তাদের কোম্পানির থাকলেও লোকাল ইঞ্জিনিয়ারদেরও সেখানে ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের এই 2.5 বছর একজন এলাকার প্রতিনিধি হিসেবেও এই অভিজ্ঞতার মুখোমুখি আমরা হয়েছি এবং হচ্ছি। পুস্তক ছাপানোর কথা তিনি বলেছেন। পুস্তক ছাপানোর ক্ষেত্রেও মানদণ্ড, নির্দিষ্ট মানদণ্ড নিয়মাবলী মেনে স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল এবং প্রক্রিয়াটি আদালতের মাধ্যমেও পরীক্ষা করা হয়েছে। আদালতকেও যদি আমরা না মানি বা আদালতের এই কথাগুলোকে যদি আমরা উল্লেখ না করি, তাছাড়া এনএইচএম এর অ্যাম্বুলেন্স ও কল সেন্টারের কাজ ওপেন বিডিং এর প্রক্রিয়ায় করা হয় এবং দরদাতাকে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। এবং আজকের দিনে এই কোভিড-19 আমাদের এই অ্যাম্বুলেন্স এবং কল সেন্টার ভালো পরিষেবা দিচ্ছে বলেই আমরা এখনো টিকে আছি। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই,
যে ওপেন বিডিং প্রক্রিয়ায় আউটসোর্সিং এর মাধ্যমে নির্বাচিত এজেন্সিতে যে কর্মী নিয়োগ করা হয় মূলত স্থানীয় লোকদেরই, যেটা আমি বলেছিলাম স্থানীয় লোকদেরই সেখানে অগ্রাধিকার দেওয়া হয় এবং তারাই নিয়োজিত হন। দেবনাথবাবু বরিষ্ঠ আধিকারিকদের বিষয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। পূর্বতন মুখ্য সচিবের কথা বলেছেন এল.কে. গুপ্তা। এল.কে. গুপ্তা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন, সেটাও কি কেউ নির্দিষ্ট করে দেবে যে তিনি অবসর গ্রহণ করবেন বা করবেন না, এবং কেন তাকে সরানো হয়েছিল? নিয়ম অনুযায়ী তিনি নির্বাচন পরিচালনা করেন এবং বিজেপিকে দুর্বল করার জন্য এবং বিভিন্নভাবে বিজেপি বিরোধী কার্যকলাপেরও তিনি উল্লঙ্ঘন করেছেন এবং সেটা প্রমাণিত হয়েছে, ধরা পড়েছে। তাকে সরিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়, তারপর তিনি স্বেচ্ছায় চলে যান। এর মধ্যে তো কারো কিছু এই সমস্ত কথা লেখার তো কোনো কারণ ছিল না। আর বামফ্রন্ট সরকারে তিনি প্রিয়পাত্র ছিলেন, থাকতেই পারেন, তার ব্যাপার সেটা, কিন্তু তিনি সেটা চাকরি ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন না। সেটাকেই বলে পক্ষপাত দুষ্টতা, সেটাকেই বলে দেশের সংবিধান অমান্য করা, রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস অমান্য করা এবং নিজের কর্তব্য চ্যুতি। এনএইচএম এর সম্পর্কে একটি 2 সদস্য দলের মাধ্যমে তদন্ত করা হয়। এই তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রী দেবাশিস বসু, ওনার কথা বলা হয়েছে, যিনি ইতিমধ্যে অবসরপ্রাপ্ত হয়ে গেছেন, এক্সটেনশনে ছিলেন, তার ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় তিনি পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এছাড়া তদন্তে এটাও দেখা যায় তিনি তার পছন্দের কোম্পানিগুলোকে সরবরাহ অর্ডার দিতে তার অধস্তন আধিকারিকদের চাপ দিতেন এবং যদি তারা মানতে অস্বীকার করতেন তখন তিনি এদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতেন। ই টেন্ডার নিয়ম উল্লঙ্ঘন, শিল্পনীতি, অর্থ দপ্তরের সার্কুলার ইত্যাদি সম্পর্কে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যেহেতু কোনো নির্দিষ্ট উদাহরণ এতে দেওয়া হয়নি, তেমনি জনজাতি কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তরের সম্বন্ধে প্রশিক্ষণ সম্বন্ধীয় টেন্ডার প্রক্রিয়াও সম্পূর্ণ সরকারি নীতি অনুযায়ী হয়েছে। উপরোক্ত তথ্যগুলোর ভিত্তিতে এটা পরিষ্কার যে শ্রী দেবনাথের অভিযোগগুলো শুধু ভিত্তিহীন না, উদ্দেশ্য প্রণোদিতভাবে রচিত হয়েছে। এমন কোনো একটা উদাহরণ তিনি দিতে পারেননি, কোনো স্পেসিফিক উদাহরণ ছাড়া এভাবে প্রতিবেদনের মাধ্যমে এই বর্তমান সময়ে কার উদ্দেশ্য সফল করার জন্য তিনি করেছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। কারণ তিনি যে টেন্ডার করেছিলেন সেই ফার্ম সেই কাজের যোগ্য ছিল না। তিনি তার নিজস্ব স্বার্থে অসত্য তথ্য ও ভিত্তিহীন কাহিনী ছড়াতে পোর্টালে ব্যবহার করেছেন। আপনারা জানেন, আমরা জানি ছোট্ট ত্রিপুরা রাজ্য, আমরা সবাইকে চিনি। আমাদের কি পেশা, কি নেশা, কি অবস্থান, সামাজিক হোক, রাজনৈতিক হোক, দায়িত্বশীলতার কারণে হোক, আপনারা এই রিস্কের মধ্যে পেশাগত দায়িত্ব সম্পূর্ণ পালন করে চলেছেন। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাসের কোনো অভাব নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে যেটা তিনি বলেছিলেন যে মোদির ভোকাল ফর লোকালের স্লোগান ও ত্রিপুরা শীর্ষক, এটার মধ্যে একটা জায়গায় তিনি লিখেছেন যে প্রধানমন্ত্রী মোদির ভোকাল ফর লোকালের স্লোগান আতুর ঘরেই অপমেন্ট। স্বচ্ছতাকে এইভাবে চোখে দেখা যায় না। আমরা জানি বাম সরকারের আমলে কাদেরকে জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে, এবং সেটার আমি দুটো দাবি আপনাদের মাধ্যমে করতে চাই। একটা হচ্ছে যে এই লেখার পরিবর্তে উনি স্পেসিফিক সুনির্দিষ্টভাবে তিনি অভিযোগ আনুন। আমরা সরকার কাছে দাবি জানাবো এখানে বসেই যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার, এবং সেই সঙ্গে যে উদ্দেশ্যে ওনাকে বিভিন্ন সুযোগ দেওয়া হয়েছিল সেটা কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এবং তিনি কার উদ্দেশ্য সাধন করার জন্য এই বিপন্ন সময়টাকে বেছে নিলেন, এবং কোনো রকম স্পেসিফিক অভিযোগ ছাড়া সেটারও তদন্ত হোক। আমরা কারো অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, সেই জন্য এখানে বসিও নি। কিন্তু বাস্তব সত্যটাকে অস্বীকার করে দুনিয়া চলবে না। জীবন সচল রাখার জন্যে সরকারের যে প্রচেষ্টা, আন্তরিকতা, সংবেদনশীলতা,
এটা চাটুকারিতা নয়, চাটুকারিতা আমরা বহু দেখেছি, এটা চাটুকারিতা নয়, এটা বাস্তব। এই বাস্তবের ভিত্তির উপর দাঁড়িয়ে রাজ্যের মানুষের কল্যাণের বদলে, আমার মনে আছে একবার বামফ্রন্টের সময় আগরতলা শহরে বেশ কটি বিস্ফোরণ হয়েছে। সেদিন আমি প্রবক্তা হিসেবে বলেছিলাম যে এখন দোষারোপের সময় না, এখন সবাইকে, কারণ এটার মধ্যে জাতি জনজাতির প্রশ্ন জড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, আমি অভিজ্ঞতা থেকে কথা বলছি। সেদিন কিন্তু আমরা বিরোধী থাকা সত্ত্বেও একথা বলার সৎসাহস ছিল যে কোনো অবস্থাতেই এটার ভেতর যাতে কোনো রাজনীতি বা কোনো উদ্দেশ্য প্রণোদিত কাজ না হয়। এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যার মুখোমুখি আমাদের হতে হবে। যে আমি দুটো দাবি রাখছি। একটা দাবি হচ্ছে, কারণ আমি আগেই বলেছি স্থান কাল পাত্র পরিবেশ পরিস্থিতি প্রয়োজন, এই জিনিসগুলো অত্যন্ত দরকার। আজকে চারিদিকে যখন অতিমারি মহামারী একটা সর্বনাশের পথে আমরা দেখছি যে তার আগুন জ্বলছে, আমরা কি পতঙ্গের মতো সেখানে ঝাঁপ দেব, না আমরা সেটাকে নিভিয়ে মানুষকে রক্ষা করার কাজে, যেটা আপনারা করে চলেছেন প্রত্যেকে। এবং আমার চোখে দেখা যতগুলো ঘটনা ঘটেছে, আমি একজন বিধায়ক হিসেবেও বলতে পারি এত সংবেদনশীলতা পাইনি। সঙ্গে সঙ্গে প্রশাসন জনপ্রতিনিধি সবাই ঝাঁপিয়ে পড়ে, কি সেই ঘূর্ণিঝড়ই হোক, কি বন্যাই হোক, কি ভূমিকম্পই হোক সারা দেশে, কি বাইরের আপনার থ্রেটই হোক, আজকে রক্তচক্ষু দেখাচ্ছে দেশের ভেতরে দেশের বাইরে থেকে আগ্রাসন করার জন্য। বিভিন্নভাবে আজকে এই আক্রান্ত সময় দায়িত্বশীলভাবে যারা সমালোচনা করছেন, করবেন 100 বার, এবং সেটাতে সরকারের লাভ হবে। সরকার সেইভাবে সংবেদনশীল হয়ে এবং বহু ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আমরাও সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে, কেউ এমপি হিসাবে, এমএলএ হিসাবে, সরকার হিসেবে, মুখ্যমন্ত্রী হিসাবে আমরা ঝাঁপিয়ে পড়ছি বিভিন্ন জায়গায়। আপনারা গেছেন, আপনারা সেখানে সহযোগিতা করেছেন। আমি আশা রাখি যে এভাবে না লিখে একটা জল ঘোলা করার প্রচেষ্টা না করে সুন্দর স্পেসিফিকভাবে কোনো অভিযোগ থাকলে সেটা তুলে ধরে, আর কোথাও অব্যবস্থা থাকলে সেটা কি করে সেখান থেকে বেরিয়ে আসা যায় সেই চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টাটার দায়িত্ব আমাদের সবার। আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীও জানুক, প্রয়োজনভাবে আমরা মনে করি তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার দেহাবসানের মধ্যে দিয়ে তার স্বপ্ন কিন্তু ফুরিয়ে যায়নি। আজকে দেশ কাশ্মীরে 370 হোক, 35 সংবিধানের 35তম ধারা হোক, রাম মন্দির হোক, সমস্ত সফল হচ্ছে। এই রাজ্যে মানুষকে স্বপ্ন দেখিয়ে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে আজকে সমস্ত বন্ধ দুয়ারগুলো খুলে গেছে, যেটা আমাদের মুখ্য প্রবক্তা বলেছেন। কে কোথায় দেখেছেন? আমি তো দেখেছি দীর্ঘকাল আমরা ছাত্র আন্দোলন রাজনীতি করা থেকে শুরু করে পায়ের চটি ভেজাননি কোনোদিন। শিশু হত্যা হয়েছে, একবার যাওয়ার প্রয়োজন মনে করেননি। এত উন্নাসিক, এত দাম্ভিক, এত মানবতা বিরোধী আজকেও চীন দেশকে চিনতে পারেননি, আজকেও উত্তর কোরিয়াকে চিনতে পারেননি। মানুষের মৃত্যু, মানুষের জীবন তাদের কাছে ছেড়ে খেলা, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে কোনো রাস্তায় যেতে পারে। কোন মুখ্যমন্ত্রী কোন রাজ্যের গলা জলে নেমে, হাঁটু জলে নেমে কাজ করেছে? কোন রাজ্যের এমপিরা, এমএলএরা, প্রশাসন ঘূর্ণিঝড় হলে সঙ্গে সঙ্গে গিয়ে মানুষের হাতে হাতে চেক দিয়েছে? আমরা দিয়েছি, দেই। এই মন্ত্রিসভার নির্দেশে দেই। ছিদ্রান্বেষণের সময় এটা না। এই সময়টাকে সর্বশ্রেষ্ঠ ভাবে ব্যবহার করে ইতিহাসের পাতায় যেদিন লেখা থাকবে যে ত্রিপুরা রাজ্যের সমস্ত শাসক বিরোধী সমস্ত অংশের মানুষ 4টি স্তম্ভ এক হয়ে কাজ করে এই রাজ্যের 37 লক্ষ মানুষের জীবন, মান, ধন, সম্পদ রক্ষার জন্য একত্রিত হয়ে কাজ করছে, সেটা ইতিহাসে স্মরণ করে লিখি। আমি বিশ্বাস রাখি, I have a firm belief
tarnish the image of the government or to create any type of uncertainty within the people, এটা কোনো অবস্থাতে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আই ডু বিলিভ যে আমরা যেভাবে নিজেদের সবার দায়িত্ব আমরা পালন করছি সেভাবে আমরা পালন করে এগিয়ে যাব। ত্রিপুরা নতুন ইতিহাসের গতিপথ খুলে দিয়েছে। আজকে জলপথের কথাই বলুন, স্থলপথের কথাই বলুন, বা নৌযানের কথাই বলুন, রেলওয়ের কথাই বলুন, এয়ারওয়েজের কথাই বলুন, আজকে রেগার কাছ থেকে শুরু, আমরা জানি প্রতিদিন আমরা গ্রামে যাই, মানুষের কাছে যাই, কথা বলি, শুনি, দেখি। দোষ ত্রুটি কাজ করতে গেলে থাকি, যারা কাজ করে তাদেরই দোষ ত্রুটি হয়। সেটাকে কিভাবে কনস্ট্রাকটিভলি আপনারা চেষ্টা করছেন এবং করবেন আমরা বিশ্বাস করি। কোনো বিচ্ছিন্নভাবে কেউ কিছু করলে কোনো লাভ হবে না। মানুষ সবটা বুঝে, মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বিচার করবে আগামী দিন। সেটার দিকে আপনাদের দৃষ্টি আছে, থাকবে, আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। শিখ মহামারী, এই জায়গায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এরা কি করছিল? আর তারপর মাননীয় বিরোধী দলনেতা মানিক সরকার মহোদয় বিলম্বিত বোধোদয় হয়েছে ওনার। উনি গিয়ে পরামর্শ দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীজিকে যে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর আরো জোর দিতে হবে, সচেতনতা বাড়াতে হবে। তার আগে তো সব শেষ করে দিয়েছে। এই যে নেতিবাচক রাজনীতি, মানুষের জীবন তাদের কাছে মূল্যহীন, এ জায়গায় সরকারকে সদর্থক ইতিবাচক যে প্রস্তাব কিংবা যে সমস্ত সাজেশনস, ইতিবাচক গঠনমূলক আলোচনা করা, কোথায় আরো কি করা যেতে পারে সেই বিষয় তো বলছেন না। এক একটা অংশকে কি করে আলাদা আলাদা করে তাদেরকে উস্কে দেওয়া যায়, কোভিড কোনো বিষয়ই না, এটা প্রমাণ করার চেষ্টা। কোভিড আপনাদের হবে না, এটা প্রমাণ করার চেষ্টা আজকে রাজ্যটাকে এই একটা বিভীষিকাময় অবস্থায় নিয়ে এসেছে। কাজেই তাদের এই নেতিবাচক যে পদক্ষেপ, দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা তীব্র বিরোধিতা করি। এবং সেই সঙ্গে এরা আরো অনেক গল্প গাথা তৈরি করছে যে রাজ্যে গণতন্ত্র নেই ইত্যাদি ইত্যাদি বলছেন। আর সেই মানিক বাবু বিরোধী দলনেতা হিসেবে তিনি গিয়ে পার্টিকুলারলি বলছেন কে কোন পত্রিকা পড়বে কিংবা পড়বে না। আপনি গণতন্ত্রের কথা বলছেন আর বাড়ি বাড়ি গিয়ে বলছেন আপনি এই পত্রিকা কেন পড়ো, ওই পত্রিকা পড়তে হবে। এটা তো স্বৈরাচারী দেশ নয়, এটা চীন না, এটা উত্তর কোরিয়া না, এটা ভারতবর্ষ, এটা ত্রিপুরা। এবং ত্রিপুরার মানুষ স্থির করবে গণতান্ত্রিক ভাবে সে কোন দিকে যাবে, কোন দিকে যাবে না, কোন পত্রিকা পড়বে, কোনটা পড়বে না, কিংবা তার গণতান্ত্রিক অধিকার কি করে সুরক্ষিত রাখবে সেটা মানুষ চিন্তা করবে। আপনি চাপিয়ে দিচ্ছেন কেন? কালকে ভাইরাল হয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে, আপনারা নিশ্চয়ই জানেন। কাজেই এই জন্যে আমি আবারও বিরোধী প্রধান দল হিসেবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আশা করবে যে এদের সম্বিত ফিরবে এবং প্রধান বিরোধী দল হিসেবে রাজ্যের 37 লক্ষ মানুষের কল্যাণে এরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারের সহায়ক ভূমিকা পালন করবেন, যাতে মানুষের জীবন আরো বেশি সুরক্ষিত করা যায়, মানুষের জীবন এর উন্নয়ন, মান উন্নয়ন যাতে ঘটানো যায়, সামগ্রিকভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য সরকার কাজ করছেন তা যাতে অর্জিত হয়, তার জন্য সহায়ক ভূমিকা পালন করবেন এই বিশ্বাস আমরা এখনো রাখছি। কারণ বিলম্বিত বোধোদয় হচ্ছে বলে একটু যেহেতু মনে হয়েছে, তার জন্যই আমরা সেই বিশ্বাস রাখছি সেই ভূমিকা তারা পালন করবেন, তাতেই দেশের এবং রাজ্যের কল্যাণ হবে। সময় দেখেছি একটা বিশেষ কারণে আপনারা সবার পরিচিত মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী, তিনি আপনাদের সামনে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এরপর আমাদের প্রধান প্রবক্তা সুব্রত চক্রবর্তী উনিও একটি বিষয় উত্থাপন করবেন। পরবর্তী পর্যায়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমি এই সংক্রান্ত বিষয়ে
পার্টির যে অবস্থান তা আপনাদের সামনে আমি দেখতে পাবো। আমি যদি ভুল না করি, এটা রেফারেন্স পিরিয়ড ছিল, সেখানে দাঁড়িয়ে আমাদের প্রয়াত একজন বিধায়ক রবীন্দ্রনাথ বর্মা, ওনার রেফারেন্স ছিল, সেই রেস্টেনে উনি বলেছিলেন বাজার পত্রিকা, যার মানসিকতাটা ওই পর্যায়ে থাকে। বিধানসভায় বলেছেন, বিধানসভার বাইরে বিভিন্ন সময় বলেছেন, তাদের মানসিকতাটাই এটা। তারা গণতন্ত্রের কথা বলে, তারা তাদের যে মতাদর্শগত অবস্থান সেখানে গণতন্ত্র আছে নাকি? তাদের যে কনস্টিটিউশন, তাদের পার্টির কনস্টিটিউশনে আছে ভারতবর্ষে তারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাদের কনস্টিটিউশনটা তাদের ওয়েবসাইটে গেলেই আপনারা পাবেন, ওই কনস্টিটিউশনে লেখা আছে। তাদের কনস্টিটিউশনে আমাদের দেশের সংবিধানকে তারা মানতে চায় না, যেখানে তারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তারা আবার গণতন্ত্রের কথা বলে। কালকে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে এরকম পত্রিকা নিয়ে বলেছে, পত্রিকা নিয়ে এটা বলার নতুন বিষয় নয় ওনার, যে বিধানসভায় বলতে পারে, বিধানসভার বাইরেও বলেছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় একটা সাংবিধানিক পদে থেকে উনি বলেছেন, এখনো তিনি বলে যাচ্ছেন। মানুষ বুঝতে পারছেন, মানুষ তার জবাব দেবেন। মাননীয় বিধায়ক, আমরা জানি এই প্রশ্নগুলি করবেন, সেই জন্য আমি আগাম কিছু তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি। আমাদের মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী যে কথাটি বলেছেন,